আমরা যখন মন্ত্রিসভার কথা চিন্তা করি তখন অনেক বড় একটা টিম দেখে অভ্যস্ত আমরা। মনে হয় যে যে যেভাবে পারে একটা দায়িত্ব নিয়ে নিই, কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি অনেক হিসেব করে অভিজ্ঞদের, তরুণদের এবং মেধাবী যারা আছেন, যারা একটু কথা বলতে পারছেন, মোটামুটিভাবে যুক্তি উপস্থাপন করতে পারছেন, লজিক্যাল পয়েন্টে রাখতে পারছেন, অভিজ্ঞতা আছে, সবাইকে নিয়ে একটা সন্নিবেশন করা হচ্ছে। 37টি আমরা সংখ্যা দেখতে পাচ্ছি। কি প্রত্যাশা করেন আসলে? ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সাথে অনেকদিন পরে এসে খুব ভালো লাগছে এবং ৭১-এর দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ। আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে কথা বলছি, কারণ আগামীকালই যেহেতু একটি নতুন সরকারের শপথ, প্রায় ১৭-১৮ বছর পরে একটি নির্বাচিত, সে অর্থে নির্বাচিত সরকারের শপথ আমরা দেখতে পাচ্ছি। যেহেতু নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল, সেহেতু নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ ছিল। নির্বাচনটা যখন হয়ে গেছে তখন মানুষের সমস্ত আগ্রহ সংসদ শপথ এবং সরকার গঠনের। এবারের সরকার গঠনের যদি আমি ব্যক্তি ধরে আলোচনা করি সেটা খুব স্পেকুলেশন হবে, তার চেয়ে বরং আমরা গুণগত আলোচনাটা কার্যকরী হবে। আপনি প্রশ্ন করেছেন যে একটু ছোট আকারের মন্ত্রিসভা নিয়ে কথা হচ্ছে, এবং 4টা মন্ত্রণালয় বলা হচ্ছে এক করে ফেলার একটা সম্ভাবনা আছে। মৎস্য, প্রাণী, শিল্প, বাণিজ্য এরকম এক করার কথা। এটা কয়েকটি কারণে হতে পারে। একটা হচ্ছে যে আপনি দেখেন যে যেহেতু দুর্নীতি এবং আর্থিক সংকটের মধ্যে আছে বাংলাদেশ বিগত শাসন ব্যবস্থার কারণে, ফলে সরকার হয়তো কিছু কিছু বিষয়ে কৃচ্ছ সাধন করতে চাবে এবং সেটা আমাদের যারা উন্নয়ন সহযোগী আছে তাদের দিক থেকেও কৃচ্ছ সাধনের ব্যাপারে সবসময় তাগিদ দেওয়া হয়। এবং আপনি জানেন যে গত ১.৫-২ দশক ধরে মন্ত্রণালয়ের সংখ্যা কমানোর ব্যাপারে উন্নয়ন সহযোগীদের দিক থেকে চাপ ছিল। এখানে ব্যয় সংকোচন না, শুধু এফিসিয়েন্সি বাড়ার ব্যাপার ছিল। আরেকটা হচ্ছে যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন জনাব তারেক রহমান, উনি যে অর্থনীতি এবং রাষ্ট্রীয় কাঠামোর যে ভঙ্গুর অবস্থা, এটা সম্পর্কে উনি পুরোপুরি অকিভাল। আর উনি যেখান থেকে আসছেন, পশ্চিমে ছিলেন ১৭ বছর, অনেক বছর একটা থাকলে এটা সেকেন্ড হোম ওনার জন্য একটা ওরিয়েন্টেশন তৈরি হয়, ওয়েস্টার্ন ওরিয়েন্টেশনটা। এবং পশ্চিমারা যারা থাকেন বা পড়াশোনা করতে যান, এমনকি আমরা যারা ১-২ মাসের প্রোগ্রামে পশ্চিমে গিয়েছি, আমাদের কিন্তু ওই দেশ সম্পর্কে খুব চমৎকার ওরিয়েন্টেশন দেওয়া হয়েছে। আমি ফিলিপিন্সে আমার একটা মাস্টার্স প্রোগ্রাম করেছি। এই ধরনের ভিজিটে যখন যাওয়া হয়, ওই দেশ সম্পর্কে, ওই দেশের ব্যবস্থা সম্পর্কে একটা দারুণ অনুভূতি তৈরি হয়। আর যদি মানুষটা হয় রাজনৈতিক ব্যক্তিত্ব, তার তো কথাই নেই। ফলে ওনার পশ্চিমের যে খুব এফিসিয়েন্ট ছোট মন্ত্রিসভার ব্যাপারে আমি নিশ্চিত ওনার মুগ্ধতা কাজ করেছে। এবং একই সাথে উনি দেখছেন যে গুণগত মান সম্পন্ন সরকার সার্ভিস দিতে হলে ক্যাবিনেট আসলে ছোট থাকাই দরকার। একটু কি ব্যতিক্রম হচ্ছে? মানে সাধারণ মানুষের সবসময় দেখতো যে মন্ত্রী পরিষদ গঠন হলো, আমরা টিভি স্কোয়ারে নাম দেখছি, বঙ্গভবনে গিয়ে দরবার হলে শপথ নিচ্ছেন। এবার সরকারের শপথ অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি প্রথমবারের মতন খোলা আকাশের নিচে শপথ নেবেন। মানে এটা যে দক্ষিণ প্লাজায় যে ছবিগুলো আমরা দেখেছি, হাদির জানাজা আমরা দেখেছি, বেগম খালেদা জিয়ার জানাজা, পাশাপাশি বিভিন্ন সময় জুলাই চার্টারের সময় স্বাক্ষর করতেও আমরা দেখেছি, অনেক কিছু জড়িত আছে। এটা খুব অকওয়ার্ড, কিন্তু আমরা অনুমানটা আমি শেয়ার করতে পারি। সেটা হচ্ছে যেহেতু ৫ই আগস্টের পরে ওই অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণটা বঙ্গভবনে হয়, সেটা নিয়ে একটু সমালোচনা আছে, একটু আনকমফোর্টেবল ফিলিং আছে এটা নিয়ে। এবং পতিত সরকারের কেউ কেউ থেকে যায়, এটা নিয়েও আনকমফোর্ট আছে। ফলে আমার মনে হয় জুলাই সনদ, জুলাইয়ের আন্দোলন, সেখান থেকে যারা সরকার গঠন করছেন এবং বাকি সবাই মিলে একটা নতুন সিগন্যাল বোধহয় দিতে যাচ্ছেন। প্লাস ওই বঙ্গভবনে করেন আর সংসদ ভবনের ভেতরে করেন, যেখানেই করেন না কেন, সেটা একটা মানে একটা কম্প্যাক্ট জায়গায় এবং একটা এক ধরনের গোপনীয়তা থাকে, সবার অ্যাক্সেস থাকে না। হয়তো আপনি টেলিভিশনে দেখছেন, কিন্তু এখানে খোলা আকাশের নিচের একটা মেসেজটাই ডিফারেন্ট। আপনি উন্মুক্ততা, আপনি লিবার্টির কথা বলছেন, আপনি মানুষের স্বাধীনতার কথা বলছেন, আপনি মানুষের অধিকারের কথা বলছেন, মানুষের অ্যাক্সেসের ইঙ্গিত দিচ্ছেন যে আমরা সরকার পরিচালনা এমনভাবে করতে চাই। এই সিগন্যালটাই বোধহয় দিতে চাচ্ছেন যে এরকম ওপেন, ট্রান্সপারেন্ট হবে, অ্যাকাউন্টেবল হবে, আমরা ঘুরে ফিরে মানুষের কাছেই অ্যাকাউন্টেবল থাকবো। এবং সংসদ ভবনের পাশে হয় সিগন্যালটা ক্লিয়ার, সংসদ হচ্ছে জাতির কর্মকাণ্ড না শুধু। সংসদ তো আসলে, সংসদের সভাটা তো জাতির সভা, এই ৩০০ জন প্রতিনিধি তো জাতির প্রতিনিধি হিসেবে কাজ করছেন। সুতরাং সেই ভবনের পাশে একটা সিগন্যাল দিচ্ছে যে এটা সরকার পরিচালনার প্রসেসটি জনগণের কাছে অ্যাকাউন্টেবল থেকে করবে। একদম। আমি দেখি জনাব আখতারুজ্জামান বাচ্চু, তিনি বোধহয় আমাদের সঙ্গে যুক্ত আছেন, ময়মনসিংহ ১০ আসনের বিএনপি থেকে নবনির্বাচিত এমপি। আচ্ছা, উনি সংযোগ হতে থাকুক। তার আগে আর একটা বিষয় ছোট করে আপনার কাছ থেকে জেনে নিই, তারপর আমরা ওনার সঙ্গে কথা বলবো। এবার
নানামুখী আলোচনা, সমালোচনা, সম্ভাবনা, অনেক ক্যালকুলেশনের পর আমরা দেখতে পেলাম যে হ্যাঁ, বাংলাদেশের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে 1200 জন দেশি বিদেশি অতিথি উপস্থিত থাকবেন এবং এর মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ রইজু, মানে এশিয়ার 5টি দেশের রাষ্ট্রের প্রতিনিধিরা আসছেন। মানে যে সংখ্যার কথা বলা হচ্ছিল, নরেন্দ্র মোদী তিনি যদি আসেন আমরা তাকে ওয়েলকাম করব না, তাদের প্রতিনিধি আসলেও আমরা হয়তো আমাদের দিক থেকে একটা অবস্থান নিব, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম স্বতঃস্ফূর্তভাবে সবাই আসছেন। মানে আশাবাদ তৈরি হলো এই জায়গা থেকে। এটা ধরেন খুবই একটা নতুন সিগন্যাল আমার কাছে এটা, কারণ হলো যে দক্ষিণ এশিয়ার দেশগুলো পরস্পরকে ভালোবাসুক, পছন্দ করুক না করুক, বাট আমরা তো প্রতিনিধি, আমরা তো প্রতিবেশী, এটা তো আপনি স্বীকার করতে পারবেন না। এর মধ্যে একটা 80-র দশকের একটা চমৎকার উদ্যোগ ছিল সার্ক, যে সার্কটা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার ফলে এই অঞ্চলের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে ট্রাভেল ক্ষতিগ্রস্ত হয়েছে, বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তার পারস্পরিক সহযোগিতার যেসব সম্ভাবনা তৈরি হতে পারে, অধিক বাণিজ্য, অধিক ট্রাভেল, মানুষের সম্পর্ক, কালচারাল আদান প্রদান, সেগুলো বাধাগ্রস্ত হয়েছে। ফলে এই যে সবাই এখানে ঢাকায় আসার ফলে, আর যেহেতু বাংলাদেশ সার্কের উদ্যোক্তা ছিল, জনাব তারেক রহমান অলরেডি বলেছেন যে সার্ক রিভাইভ করার ব্যাপারে কিন্তু উনি উদ্যোগ নেবেন, সুতরাং এখানে সবার আশাটা সেটা ইঙ্গিতবহ, কিন্তু তাই বলে আমি আশা করছি না যে পরের দিন সার্ক রিভাইভ হয়ে যাবে। এটা হয়তো একটা প্রথম পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে। এই অঞ্চলের রাষ্ট্রগুলোর সম্পর্কের মধ্যে কিছুটা টেনশন হয়তো আরও কিছুকাল থাকবে, কারণ আমরা রাষ্ট্র হিসেবে এখানে অনেকেই আমরা নতুন, উপনিবেশিক শাসনে থাকার কারণে একটা গ্যাপ বেড়ে গেছিল রাষ্ট্রগুলোর মধ্যে। ফলে আমার মনে হয় যে এই ধরনের ইন্টারাকশন যদি বাড়ে, আগামীতে যে সমস্ত ডিসপিউট, যে সমস্ত কনফ্লিক্টিং ইস্যু ছিল, পরের প্রজন্ম আজ থেকে 10-20 বছর পরে হয়তো হাসাহাসি করবে যে আমাদের পূর্বপুরুষরা কিসব বেশি নিয়ে তর্ক করেছে কিংবা যুদ্ধ করেছে, সেটা হয়তো মিনিংলেস হয়ে যাবে। বাট তার একটা সূচনা দরকার, আজকে এই কালকের এই অনুষ্ঠানটা সেটার সূচনা হতে পারে। অ্যাডভোকেট শাকিল আহমেদ, আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। আমরা দেখছিলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি স্বাক্ষর করেছেন জুলাই সনদে, একই সঙ্গে তিনি বলেছেন তার জায়গা থেকে আসলে যেভাবে কাজ করার সুযোগ আছে প্রত্যেকটা সুযোগ তিনি আসলে নিতে চান। কতটুকু সম্ভব আসলে, মানে পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে একটা আক্ষেপের কথা বলা হচ্ছে যে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু নোট অফ ডিসেন্টের জায়গাটা স্পষ্ট করা ছিল না বলে আমরা সেখানে সাইন করিনি। এরপরও এটা নিয়েও বিভিন্ন রকমের অভিযোগ ছিল যে যে কমিটমেন্ট হয়েছিল অন্য একটা কাগজ দেওয়া হয়েছে। দিন শেষে এটা স্বস্তির খবর যে এনসিপি স্বাক্ষর করলো এবং একমত হলো। পরবর্তী বিষয়গুলো আসলে বিতর্কের খাতায় উঠবে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমে বলে রাখি যে জুলাই সনদ যেদিন প্রথম স্বাক্ষর হয়েছিল সেদিন জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্বাক্ষর করেনি। কারণ হলো সেখানে জুলাই সনদ বাস্তবায়ন এবং এনফোর্সমেন্ট কিভাবে হবে সেটি বলা ছিল না, এবং পরবর্তীতে এনসিপির দাবির প্রেক্ষিতে কিন্তু সরকার জুলাই সনদ বাস্তবায়নের অধ্যাদেশ জারি করেছে এবং এই সনদের বাস্তবায়নের একটা প্রক্রিয়া কিন্তু সরকার বলে দিয়েছে। যার ফলে আমরা অপেক্ষা করছিলাম যে সরকার শেষ পর্যন্ত কতটুকু বাস্তবায়ন করতে পারবেন এবং কোন ওয়েতে করবেন, এবং নতুন যে সরকারটা আসবেন বাংলাদেশে ভোটের মাধ্যমে সেই সরকারের মনোভাবটা কতটুকু হবে তার উপর ভিত্তি করে আমরা স্বাক্ষর করব। তো যেহেতু আজকে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন, তাই আজকে আমরা আমাদের দায়বদ্ধতা থেকে এবং জুলাইয়ের আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই আকাঙ্ক্ষার একটা বড় জায়গা কিন্তু জুলাই সনদে এসেছে, তাই আমরা তারই প্রেক্ষিতে আমরা আজকে স্বাক্ষর করেছি। আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে আমরা কেন স্বাক্ষরে এই যে এতদিন দেরি হয়েছে কিংবা কোন কোন কারণে আমরা স্বাক্ষরটা আজ পর্যন্ত আনা হয়েছে। আমাদের কিছু আশঙ্কার কথা রয়েছে। আপনি দেখেছেন ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সংবিধান সংস্কার সদস্য হিসেবে এমপিরা শপথ নিবেন কি না, নিলে কোন আইনে নিবেন সংবিধানে বলা নাই, এবং একটা কথা কনফিউশন তৈরি করেছে। বাট আমরা মনে করি যে এই কনফিউশন না তৈরি করে বরং একই সঙ্গে আমাদের সংসদ সদস্যরা দুটি শপথ নেবেন, একটি অ্যাজ এমপি হিসেবে, আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে নেবেন। কারণ তাদের দুটো ম্যান্ডেট জনগণ দিয়েছে। আপনি দেশ চালাবেন এই রাষ্ট্রের সংসদের বা লেজিসলেচারের মেম্বার হিসেবে, একই সঙ্গে জুলাই সনদটাকে বাস্তবায়নের জন্য সংবিধানের যে সংস্কারগুলো দরকার এটি আপনি এনশিওর করবেন। যদি এখানে আমরা আবারও বিতর্ক করি তাহলে আসলে রাষ্ট্রের মধ্যে বিতর্ক বাড়বে, নানান আইনি জটিলতা বাড়বে, কিন্তু জনগণের যে ইচ্ছা সেই ইচ্ছা প্রতিফলন কিন্তু ঘটবে না। তাই আমরা আশা করি আমাদের যে নতুন সরকার হচ্ছেন বিএনপি নেতৃত্বাধীন সেই সরকার এই বিষয়গুলোকে গুরুত্ব দিবে, বরং তারা বিতর্কটাকে কমিয়ে এবং নানান ভাবে বাহানাকে কমিয়ে
জনগণের ম্যান্ডেটটাকে ইনশিওর করার জন্য কাজ করবে। একদম, কিন্তু সেই জায়গা থেকে মানে আপনাদের সঙ্গে নির্বাচিত সরকারের যারা সদস্য আছে সবার মধ্যে আসলে একটা বিষয় খুব দরকার, সেটা হচ্ছে আস্থার জায়গা। আপনি কি কিছু যুক্ত করবেন? আমি একটা ইন্টারপ্রিটেশনের আলোকে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে জুলাই সনদ সম্পর্কে একটা ইন্টারপ্রিটেশন এসেছে, এটা আমার না, অন্যদের ইন্টারপ্রিটেশন, যে যেহেতু ভিন্ন মত ছিল বা নোট অফ ডিসেন্ট ছিল, আর যখন ইস্যুটি আপনি গণভোটে দিলেন, গণভোটে যখন জনগণ পাশ করে দিল, আপনি আপনার কনসেন্ট বলেন কিংবা নোট অফ ডিসেন্ট বলেন, এভরিথিং আইদার এন্ডোর্স অর নালিফাইড। তার মানে এখানে স্ট্যান্ড করছে হচ্ছে জনগণের ম্যান্ডেট, যে ম্যান্ডেটের কথা আপনি বললেন। কিন্তু জনগণের ম্যান্ডেটের পরে এনসিপি সাইন করলো, এর আসলে কার্যকারিতাটা কি? আপনি সাইন করা বা না করা তো একই দাঁড়াচ্ছে, নাকি আপনি সিম্বলিক অর্থে করলেন? দেখুন, আমাদের স্বাক্ষর করা না করাটা একই অর্থে এটা আপনি বলতে পারেন, কিন্তু একটা দল হিসেবে কিংবা আমরাও তো জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই আমরা আমাদের 6 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। আমরা জুলাইয়ের এই অভ্যুত্থানের গর্ভ থেকে উঠে আসা দল এনসিপি, এবং জুলাইকে নিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা, তার বড় অংশ কিন্তু এনসিপি কে ঘিরে মানুষের আকাঙ্ক্ষা রয়েছে। যার ফলে এনসিপি যখন স্বাক্ষর করেনি, তখন কিন্তু সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা কথা ছিল যে কেন স্বাক্ষর করছে না, কি সমস্যা সেখানে রয়েছে। আপনারা দেখেছেন যে জুলাই সনদ হওয়ার আগে এই সনদটা ছিল কিন্তু প্রথমে একদম কাগজের বাগের মতো, যার তেমন কোনো এনফোর্সমেন্ট প্রক্রিয়া ছিল না, আইনি ভিত্তি দিবে কিভাবে তার কোনো প্রক্রিয়া বলা ছিল না। আমরা যখন স্বাক্ষর করলাম না, তারপরে কিন্তু আমরা সরকারকে বলেছি জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা দিতে হবে, আইন করতে হবে, এবং বাস্তবায়নের এনফোর্সমেন্টের এটাকে ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আপনি যদি এটা সনদ করেন, আপনি যদি সনদটা যদি এনফোর্সমেন্ট প্রক্রিয়া না থাকে, তাহলে সনদটা আচ্ছা, মানে আমি যদি মোটা থেকে এভাবে বোঝার চেষ্টা করি, অ্যাডভোকেট শাকিল আহমেদ, যদি ভুল হয় একটু সংশোধন করে দেবেন। মানে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি, কিন্তু জনগণ আসলে গণভোটে হাঁয়ের পক্ষে দিয়েছে, এবং এনসিপি সেক্ষেত্রে আসলে স্বাক্ষরটা করেছে যাতে তারা জনগণের সাথে বা জনগণের মতামতটাকে সম্মান জানাতে পারে। এনসিপি সর্বদাই জনগণের মতকে প্রাধান্য দিচ্ছে। দেখুন, জনগণ বাংলাদেশে কি চেয়েছে, জুলাই পরে একটি নতুন বাংলাদেশ হবে, যে বাংলাদেশে স্বৈরাচার ফিরবে না, যে বাংলাদেশে আমার আর কোনো ভাইকে রাজপথে গিয়ে অধিকার চাইতে গিয়ে হত্যা হতে হবে না, এবং সংবিধান এটা নিয়ে আপনার সঙ্গে আসলে যেদিন সনদ স্বাক্ষর হয়েছিল তার পরদিন সম্ভবত আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, খুব চমৎকার করে ব্যাখ্যাও আপনি করেছিলেন। আমি একটু জনাব আখতারুজ্জামান বাচ্চু আপনার কাছে যেতে চাই। নবনির্বাচিত এমপি ময়মনসিংহ 10 আসন থেকে আপনি আসলে নির্বাচিত হয়েছেন, এবং বলা হচ্ছে এটা ঐতিহাসিক একটা নির্বাচন, কাজে আপনি নিজেও ইতিহাসের একজন অংশ হিসেবে থাকবেন। আপনি শুনলেন আমাদের সহ আলোচক যিনি আছেন অ্যাডভোকেট শাকিল আহমেদ, তিনি স্পষ্ট করে বলছেন আসলে নির্বাচিত যারা সংসদ সদস্য আছেন একটা আস্থার জায়গা অবশ্যই থাকতে হবে, জুলাই সনদের উপরে বাড়তি নজর থাকতে হবে, কমিটমেন্টটা রাখতে হবে। কিন্তু তার আগে জানতে চাই মন্ত্রিসভাটা কেমন হবে। মানে আমরা তো অনেক ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি, কেমন হতে পারে আসলে মন্ত্রিসভা এবং সংসদ সদস্য? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে একাত্তরের দর্শক শ্রোতা সবাইকে, কলাকুশলী সবাইকে ধন্যবাদ, এবং আমাদের আলোচক আছেন প্রফেসর তৌফিকুল ইসলাম মিথিল এবং শাকিল আহমেদ, ওনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমি আগামীকালকে শপথ, আমি আমার ময়মনসিংহ 10 কফুকা উপজেলা পৌরসভা পাগলা থানা বাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাদের গুরুত্বপূর্ণ রায়ে ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে আমাকে নির্বাচিত করার জন্য। আসলে মন্ত্রিসভা কেমন হবে, আপনার ইনশাল্লাহ মন্ত্রিসভা অত্যন্ত সুন্দর এবং সবচেয়ে দক্ষ, এবং যারা এই দেশের জন্য কাজ করবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন দেশ গড়ার যে অঙ্গীকার নিয়ে সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশকে সবার আগে প্রাধান্য দিয়ে বাংলাদেশ গড়ার ওনার যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে, দেশ গড়ার পরিকল্পনার অংশ হিসেবে উনি মন্ত্রিসভা গঠন করবেন। তবে আমি আপনাকে এইটুকু বলতে পারি, মন্ত্রিসভা কেমন হবে আগামীকালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদেরকে। তবে একটা জিনিস বলতে পারি, একজন মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন যিনি এই দেশটি নিয়ে ওনার একটি মহাপরিকল্পনা রয়েছে, জনাব তারেক রহমান। উনি আগামীকালকে আমাদের শপথের পর আমরা সংসদীয় কমিটির মিটিং হবে, সেই মিটিং এ নিশ্চিতভাবে আমি বলতে পারি যে একজন মানুষ সংসদীয় নেতা বা প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, তিনি হলেন জনাব তারেক রহমান। আর অন্যান্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের বিষয় জানতে হলে আপনাকে আরেকটু অপেক্ষা করতে হবে। একদম, মানে আমরা তো অপেক্ষা করব, অপেক্ষা করলে আমরা সঠিক উত্তরটা পাবো। কিন্তু অপেক্ষা করার আগে যখন আলোচনাটা হয়, সে আলোচনার মধ্যেও এক ধরনের বিষয় থাকে যেগুলো আসলে মানুষ আলোচনা করেও মজা পায়। কারণ আমরা অনেক ধরনের সমীকরণ মেলাচ্ছি, কে রাষ্ট্রপতি হবে, নজরুল ইসলাম খান নাকি মোশাররফ হোসেন, আমরা সেগুলো নিয়েও আলাদা প্রতিবেদন দেখতে পাচ্ছি। কে আসলে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এক হয়ে যাবে কিনা, হলে আসলে কে দায়িত্ব নেবে, নানামুখী সমীকরণগুলো আসলে মেলানোর চেষ্টা করছিলাম। অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিল, আমরা আসলে
আলাপ শুরু করার আগে সিনিয়র সাংবাদিক হাজা মারুদ্দিনের সঙ্গে কথা বলছিলাম যে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রায় ১২০০ জন দেশি বিদেশি অতিথি থাকবেন এবং ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচিত কোনো সরকার খোলা আকাশের নিচে আসলে শপথ নেবেন। অনেক কিছুই আসলে হচ্ছে যেটা আগে কখনো আমরা দেখিনি। আমরা কখনো এভাবে দেখিনি যে বিরোধী পক্ষে যিনি আছেন তিনি ফলাফলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবেন এই কমিটমেন্ট করেছেন। জামাত ইসলামী আমি সেটা দেখলাম, ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। আপনি আসলে সব কিছু দেখে কিভাবে বিশ্লেষণ করবেন, মানে যে বাংলাদেশের কথা বলছি এখনো তো ঠিকঠাক সেদিকে আমরা আছি? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার সম্মানিত সহ আলোচক নবনির্বাচিত এমপি আখতারুজ্জামান বাচ্চু ভাই, অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচক এনসিপির একজন ইয়াং লয়ারকে। আসলে যে কথাটা বলতে চাই, আপনি দেখেন সিন্স ইন্ডিপেন্ডেন্স আমার কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য নির্বাচন আমার বিশ্লেষণে যেটা ছিল সেটা 1991। তারপরে যদি আমি র্যাঙ্কিং করি 1996 সেকেন্ড টাইমে যেটা হয়েছে 2001, সেগুলোকেও ক্রস করে এবারের নির্বাচন 2026 যেটা হয়েছে আমার কাছে মনে হয় স্বাধীনতার পরবর্তী সময় থেকে শুরু করে লাস্ট 55 ইয়ার্স এর মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক আপনি দেখেন সবচাইতে বড় যে লক্ষণীয় ব্যাপারগুলো ছিল এই যে মহিলাদের, নারীদের অংশগ্রহণ এই নির্বাচনে, নারী এবং তরুণদের যে অংশগ্রহণ ছিল এটা চোখে পড়ার মতো। আপনি দেখেন সকাল থেকে নারী ভোটার এবং তরুণ ভোটারদের যে অংশগ্রহণ ছিল এবং কাউকে কিন্তু কোনোভাবে পার্চু করে আনা হয়নি। আগে আমরা নির্বাচনে দেখেছি নারীদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য অনেক চেষ্টা করে আনা হতো, এবার কিন্তু ছিল টোটালি ডিফারেন্ট। নারীরা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে নিজেদের ইচ্ছায়, এবং এটা আমার কাছে মনে হয়েছিল ইলেকশনের দিনটা একটা ন্যাশনাল ফেস্টিভ মনে হয়েছিল, যেটা অনেকটা আমরা ন্যাশনাল ফেস্টিভ পহেলা বৈশাখ, আপনি ইন্ডিপেন্ডেন্স ডে, দেন হচ্ছে ভিক্টোরি ডে, এগুলোকে আমরা ন্যাশনাল ফেস্টিভ মনে হয়। কিন্তু এবারের নির্বাচনটা আসলে কিন্তু একটা উৎসব আনন্দমুখর পরিবেশে ছিল এবং অবাক হওয়ার মতো দেখেন সাউথ এশিয়ার ইলেকশন মানেই হচ্ছে ওই দিন হত্যা, খুন, কনফ্লিক্ট, মারামারি হবেই, কিন্তু এবার কিন্তু টোটালি ডিফারেন্ট ছিল, অ্যাবসেন্ট ছিল। এমন একটা নির্বাচন, সত্যি এটা একটা ঐতিহাসিক নির্বাচন এবং এই ঐতিহাসিক নির্বাচনে আমি যেটা বলবো, মানুষ তাদের পছন্দের নেতা নিশ্চয়ই নির্বাচিত করেছে। এবং আরেকটা জিনিস, এবারের আপনি দেখেন সবচাইতে বড় দল এবং যারা এই ইলেকশনে ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, ওনার নির্বাচন পরবর্তী যে জেস্টারগুলো সেগুলো অবাক হওয়ার মতো। আপনি দেখেন উনি নিজ থেকে জামাতে ইসলামের আমিরের বাড়িতে যেয়ে দেখা করা, এনসিপির নাহিদ ইসলামের বাসায় যেয়ে দেখা করা, আজকে আবার চরমনায়ের যিনি আছেন নেতা ওনার বাড়িতে যেয়ে দেখা করা, এগুলো কিন্তু রাজনীতিতে পজিটিভ জেস্টার। এবং উনি একটা কথা বলেছেন, বিজয়কে ধারণ করে যেন যারা ভোট যারা দিয়েছে, যাদের ভোটে নির্বাচিত, যারা ভোট দেয়নি, একজন নেতা যখন নির্বাচিত হয়ে যায় উনি কিন্তু সবার প্রতিনিধি। বুঝতে পারছি, তার মানে এখানে এখন পর্যন্ত যা যা হয়েছে একটা ইতিবাচক আবহ তৈরি হয়েছে। খালি বলে আপনি কিছু জানতে চাইবেন না? আচ্ছা, আমি তাহলে একটা ছোট বিষয়েই একটু পরিষ্কার হতে চাই। প্রথমত বলা হচ্ছে যে পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করাটা প্রথম কাজ হবে মন্ত্রী সভার প্রথম বৈঠকে, পঞ্জিকা দেখে সেটা ঠিক করা। তৌফিকুল ইসলাম মিথিল একটু বলবেন, মানে এই যে প্রথম ধাপ পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা। দ্বিতীয় বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা এবং মব, সাম্প্রতিক সময়ে এটা বেশ বড় আকার নিয়েছে। 3 নম্বর কাজ হচ্ছে সরকারি চাকরিজীবী এবং পেশাজীবীদের রাজনৈতিকীকরণ, এবং 4 নম্বর হচ্ছে শিক্ষাঙ্গনের পরিবেশ ফিরিয়ে আনা, এবং 5 নম্বর হচ্ছে আলাদা আলাদা ধরে খাতভিত্তিক সংস্কার করা। স্পেশালি গণভোটে যে হাঁটা এসেছে সেই হাঁয়ের প্রতি সুবিচার করা। মানে এই কাজগুলো করা কতটা কঠিন হতে পারে, কতটা চ্যালেঞ্জ হতে পারে? কারণ প্রত্যেকটাতে আসলে উচ্চকক্ষের একটা ভূমিকার প্রয়োজন তো আছে নাকি?
এটা নিঃসন্দেহে আপনি যথার্থই বলেছেন। এবার যারা নির্বাচিত হয়েছে স্বাভাবিকভাবে অনেকগুলো চ্যালেঞ্জ ওভারকাম করতে হবে। আপনি ইতিমধ্যে যে পাঁচটি চ্যালেঞ্জের কথা বলেছেন সেগুলো তো করতেই হবে, কারণ আপনি দেখেন যে এই জুলাই সনদের যে রোড ম্যাপ আছে, এই রোড ম্যাপ গুলো বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আপনি দেখেন আরো কিছু চ্যালেঞ্জ আছে। তরুণরা যে মোর দেন 4 লাখ ভোটার ছিল তরুণরা, 4 কোটি। আগামী দিনে সবচাইতে বড় 4 চ্যালেঞ্জ কোটি, হবে 4 কোটির উপরে, মানে 36.50%। 4 কোটির উপরে, সেটা আমি বলছি। কিন্তু যেটা দেখেন সবচাইতে বড় চ্যালেঞ্জ যেটা হবে এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করা। আমাদের দেশে আপনি দেখেন মিলিয়ন্স অফ তরুণ এখনো কিন্তু আনএমপ্লয়েড হিসেবে আছে। এটা অর্থনৈতিকভাবে একটা বড় চ্যালেঞ্জ আমি ফেস আমি এই করতে যে হবে। পরে হয়তো ভুলে যাব, আমি দুটো চ্যালেঞ্জ নিয়ে আমি একটু আখতারুজ্জামান বাচ্চু আপনার কাছে আসতে চাই। মানে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার আগে যখন আপনি আপনার স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন, নিঃসন্দেহে কিছু কমিটমেন্ট করেছিলেন যে এই কাজগুলো করব, এবং আমরা দেখেছি প্রত্যেক এমপি প্রার্থীরা আসলে এই কর্মসংস্থানের বিষয়ে আলাদা করে জোর দিচ্ছেন। কিন্তু এবারে প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা, কারণ ভোট যারা দিতে এসেছেন তাদের প্রতি 3 জনের মধ্যে একজন হচ্ছে তরুণ। কর্মসংস্থান তো বলা যায়, কিন্তু বাস্তবতা কি দেখছেন, কতটুকু সম্ভব? ধন্যবাদ আপনাকে। আমাদের প্রধান অগ্রাধিকার অন্যতম অগ্রাধিকার হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সবার জন্য নিরাপদ এবং বাসযোগ্য হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা। দলমত নির্বিশেষে, প্রতিটি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। জি। আমরা দেখেছি যারা এর আগে গুম হয়েছে, খুন হয়েছে, যাকে তাকে তখন বিচার বহির্ভূত হত্যা হয়েছে, কোন আইনের শাসন ছিল না। আইনের শাসন প্রতিষ্ঠিত করা। দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ বিষয়টি অর্থনৈতিক যে অবস্থাটা, সেটা বিদেশে টাকা পাচার করে দেশটাকে একটি লুটপাটের অর্থনীতি কায়েম করা হয়েছিল। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। আপনি যাই করবেন আপনার কিন্তু টাকার প্রয়োজন হবে। এই অর্থনীতি অর্থাৎ বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা, বিদেশি বিনিয়োগ যথেষ্ট পরিমাণ বাড়ানো এবং দেশে যে শিল্প খাত রয়েছে সেগুলোকে আপনার শিল্প খাতগুলোকে পৃষ্ঠপোষকতা করা, সরকারি বেসরকারি উদ্যোগে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করা। কর্মসংস্থান শুধু সরকারি উদ্যোগে আপনার এত বেকারের কর্মসংস্থান করা সম্ভব না। আমরা যদি বেকারত্বের সমাধান করতে আমাদের না পারি, সবচেয়ে বড় বাধা তো দুটো জায়গা। এক হচ্ছে আমরা বিরাজনীতিকরণ করতে পারছি না, আর দ্বিতীয় হচ্ছে একটা সহজ কাজকে জটিল করে ফেলছে আমলাতন্ত্র। মানে এই দুটো জিনিস আপনি কিভাবে কাটাবেন? কারণ দীর্ঘদিনের চর্চা কিন্তু এটা হয়ে আসছে। দুটো বাধা। একটা হলো যে আপনি যেটা বললেন আমলাতন্ত্র বলেন, দেখেন আমরা তো আসলে দীর্ঘদিন যাবৎ প্রশাসনকে দলীয়করণ করা আছে, নির্লজ্জভাবে দলীয়করণ করা আছে। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে একদম প্রতিষ্ঠানের সকল কিছু ভেঙে পড়েছে। এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের ঊর্ধ্বে উঠে এবং সেগুলোকে ঢেলে সাজানো। জি। এখন যখন আমরা সেটা ঢেলে সাজাতে পারবো, রাইট প্লেসে রাইট ম্যান, আপনার আসলে যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাইতে হবে, তাহলেই আপনার এই সমস্যার অর্ধেক সমাধান হবে। দ্বিতীয়ত হলো যে দুর্নীতি। আমাদের দেশের দুর্নীতি এমন ভাবে ঝেঁকে বসেছে, আপনার স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা নিশ্চিত করতে। যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত না করা যায়, তাহলে উন্নয়ন অসম্ভব হয়ে দাঁড়াবে। আর আমরা যদি দুটো জিনিস নিশ্চিত করতে পারি, তাহলে দুর্নীতি রোধ করতে পারে দেশে। দেখেন আমরা যখন এই দুর্নীতি নিয়ে কাজ করতে যাই, আমরা যদি মৌসুম ধরে ধরে এগোই, আমরা দেখি যে এখন হয়তো আর 1-2 দিন পরেই পবিত্র রমজান, এবং সে রমজানকে ঘিরে বাজারের কি পরিস্থিতি বিগত সময়ে দেখেছি, নিশ্চয়ই আপনি সেই চিত্রটা জানেন। এবং এখানে ঘুরে ফিরে কিছু সিন্ডিকেট চক্র যারা চিহ্নিত, তাদের কথাগুলোই বারবার আসে। এই সিন্ডিকেট ভাঙবেন আসলে কিভাবে? মানে এটা আমরা দেখেছি পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। দেখেন এই জায়গায় হলো ডিফারেন্সটা। ফ্যাসিস্ট আমলে হাসিনা জামানায় সবকিছু আসলে এটা শিল্পের মতো, দুর্নীতিকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল। সেখানে সিন্ডিকেট ইচ্ছাকৃতভাবে সিন্ডিকেট তৈরি করা হয়েছে, দুর্নীতির জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে, বিভিন্ন দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে এবং দুর্নীতিকে এমন ভাবে উৎসাহিত করা হয়েছে যে এটা রাষ্ট্রীয় পর্যায়ে পৃষ্ঠপোষকতা করা আছে। এখন আমাদের নেতা তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়তে, উনি একটি মানবিক বাংলাদেশ গড়তে চান এবং জনকল্যাণে কাজ করতে চান। দেখেন এই 2023 সালে উনি রাষ্ট্র সংসদের 31 দফা কর্মসূচি দিয়েছে। পরবর্তীতে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে অনেকে তখন সংস্কার, বিচার এবং নির্বাচন, এই 3টি বিষয় নিয়ে কথা বলেছে মোটা দাগে। তো আমাদের নেতা অনেক আগে চিন্তা করেছেন, ফ্যাসিস্টদের চোখে চোখ রেখে
তখন কিন্তু রাষ্ট্র সংস্কারের কাঠামো দিয়েছেন, সেখানে দুর্নীতি রোধ করা এবং দুর্নীতি প্রতিরোধ হ্যাঁ, করা। আমরা সেখানে দেখেছি মোটামুটিভাবে দুর্নীতি রোধ করা, সেখানে স্বচ্ছতার কথা বলা হয়েছে এবং সবার শেষে গিয়ে ঐক্যবদ্ধতার কথা বলা হয়েছে। মানে এই 5টা লেয়ার করলে আর কিছু অবশিষ্ট থাকে না। খাজা মঈনুদ্দিন, আপনাকে কিছু জানতে চাইবেন সিনিয়র সাংবাদিক জি। 2018 ইলেকশনের পরে শেখ হাসিনা বলেছিলেন যে যেখানে সামরিক বাহিনী, আমলাতন্ত্র, পুলিশ বাহিনী, অন্যান্য রাষ্ট্রীয় যন্ত্রের সকল মানুষ, দল সব যখন এক হয়ে যায়, সেই দলকে আর কেউ থামাতে পারে না। মানে উনি কারচুপিকে জাস্টিফাই করেছিলেন, এই ব্যাপারে নিশ্চয়ই মনে আছে। এখন বাংলাদেশে একটা হিস্টোরিক টেন্ডেন্সি আছে, ধরেন আপনারা বিএনপি এখন ক্ষমতা আসছে, আপনাদের 6 মাস মতো একটা হানিমুন পিরিয়ড থাকবে, তখন আম, দুধ, চিড়ামুড়ি সব এক হয়ে যাবে, মানে এই সম্ভাবনাটাই ভয়টা থাকে। তো সেই অবস্থায় আপনি আমলাতন্ত্র বলতে শুধু সচিবালয়ের কথা বলছে না, আমলাতন্ত্র একদম উপজেলা লেভেল পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণ আনবেন কিভাবে? সেটা একটা বড় পলিটিক্যাল ডিসিশনের ব্যাপার আছে। কিভাবে করবেন, এটা আমার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে চেয়ার টেবিল ঘুষ খায়, যেখানে চেয়ার টেবিলও ঘুষ খায়, দুর্নীতি, টেন্ডারের দুর্নীতি হয়, সেফটি নেটের বেনিফিট দিতে গেলে কার্ডের চাল বা টাকা, গম এগুলো দিয়ে আসতে হয়। দুর্নীতির ধরনটা এরকম। কোনো রাষ্ট্রীয় সার্ভিস কিনতে গেলে, আনতে গেলে সেখানে ঘুষের ইস্যু আছে। ব্যাংক লোন আনতে গেলে সেখানে ঘুষের ইস্যু আছে। লোন ডিফল্টার তো আরেকটা ইস্যু, কিন্তু লোন পেতে গেলে দুর্নীতির আশ্রয় আছে। এই সমস্ত কিছু, এটা অত্যন্ত কঠিন কাজ। এই দুইটি ব্যাপার আপনারা করবেন কিভাবে আসলে? ওইটা মানুষ যদি জানতে চায় জিনিসগুলো। ধন্যবাদ আপনাকে। দেখেন, বর্তমান অর্থ উপদেষ্টা একটি কথা বলেছেন যে আগে আমাকে খুব কম কাজ করতে হতো, হ্যাঁ, তো এখন আমাকে প্রচুর লিখতে হয়, প্রচুর কাজ করতে হয়। তার একটি কারণ উনি ব্যাখ্যা করেছেন। বর্তমান যে আমলারা আছেন, ওনারা 2 লাইন অনেকেই মানে কোনো বিষয়ে খুব একটা লিখতে পারেন না। আসলে এমন পর্যায়ে দলীয়করণ করা হয়েছে, আগে যেরকম মানে যারা অভিজ্ঞ তাদেরকে তারা কিন্তু প্রমোশন পেত এবং তাদেরকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতেন। আর এখন রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ দায়িত্বে স্তরে স্তরে এমন অযোগ্য লোকজনকে বসানো হয়েছে, দলীয় লোকজনকে বসানো হয়েছে যে তারা এই কথাটির মাধ্যমে বের হয়ে আসে যে রাইট প্লেসে রাইট ম্যান নাই। এখন এটা তো আপনি রাতারাতি পরিবর্তন করা অসম্ভব, রিপ্লেসমেন্ট। ধরেন আপনি একজন সাংবাদিক, আপনি তো, আমি রাজনীতি কর্মী, আমার কিন্তু মানে ওই সাংবাদিকতার ব্যাপারে আমার অভিজ্ঞতা কম। আপনার জায়গায় যদি আমাকে বসিয়ে দেওয়া হয়, তখন কিন্তু আমি সুচারুভাবে সেই কাজটি সম্পাদন করতে পারবো না। আমাদের যেটা দরকার, শহীদ জিয়া যে কাজটি করেছিলেন, সঠিক জায়গায় সঠিক লোকটি পছন্দ করেছিলেন। আমাদের নেতা তারেক রহমান সেই কাজটি করবেন বলে আমার বিশ্বাস। আরেকটি বিষয়, দুর্নীতি প্রতিরোধ। দেখেন, শেখ হাসিনা টপ লেভেল থেকে এটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল, আর আমাদের নেতা তারেক রহমান, ওনার অঙ্গীকার দুর্নীতি রোধ করা। হ্যাঁ, এখন আপনি রাতারাতি ধরেন আপনার পুলিশ বাহিনী বলেন, প্রশাসন বলেন, অল্টারনেটিভ আপনার কিন্তু খুব কিছু নাই। তো এখন আজকে নিয়োগ দিয়ে তাকে তো দক্ষ, অভিজ্ঞ করে প্রশিক্ষণের মাধ্যমে করে তুলতে হবে। সেটা একটু সময় সাপেক্ষ। তারপরেও যারা আছেন তাদের মধ্যেও সঠিক জায়গায় সঠিক লোকটি অনেক সময় যে তদবিরের কারণে বা অনেক সময় দলীয় লোককে পছন্দ করার কারণে সঠিক জায়গায় সঠিক লোকটি আসতে পারেন না। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে যেন যারা আছেন তাদের মধ্যে রাইট প্লেসে রাইট ম্যানটা চুজ করে আসলে খাজা মঈনুদ্দিন সিনিয়র সাংবাদিক, তিনি যে এই ব্যাপারটাতে ফোকাস করছেন, যে কমিটমেন্টটা হয়েছে, সেই কমিটমেন্টটা আসলে সময়ের সাথে সাথে যেন বদলে না যায়, তাই তো? মানে একেবারে একই সাথে আপনি ধরেন এমপি হিসেবে আপনি প্রশ্রয় দিবেন না, কিংবা আপনি সংসদে ভয়েস রেজ করবেন, আপনি সামাজিক আন্দোলন করবেন, এই জাতীয় কাজগুলো আপনি অব্যাহত রাখবেন কিনা? আমি আপনি শুনে আনন্দিত হবেন যে আমি 12 ফেব্রুয়ারি নির্বাচিত হয়েছি। আজকে বাংলাদেশের প্রায় সবগুলো পত্রিকা শিরোনাম হয়েছে, গতকালকে হয়েছে। আমি ইতিমধ্যে আমি নিজে থেকে, আমি গত 1 দিন আগে ঢাকায় এসেছি, আমি এলাকায় থেকে নিজে সব জায়গায়, সবগুলি ব্যবসায়ী মহল বলেন, সব জায়গায় আমরা, এবং আমার এলাকায় আপনার প্রতিটা নির্বাচনের সময় আপনি দেখবেন সহিংসতা, এবার কিন্তু সেভাবে হয় নাই। আমার এলাকার নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা হয় না। আমি নিজে থেকে, এবং আমি বুঝতে পারছি, আমি আসলে সেই এক মিনিটে শেষ করে দিচ্ছি। ওসি সাহেবদেরকে বলেছি, ট্রিট ক্রিমিনালস হ্যাজ নো পলিটিক্যাল আইডেন্টিটি, অর্থাৎ এটা সদিচ্ছার ব্যাপার। আর আরেকটি জিনিস আমি বলি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। ইতিপূর্বে যারা এমপি, সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন বা প্রধানমন্ত্রী ছিলেন, তারা এটা, আমি আগেও বলেছি, শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। আমি উন্নয়ন করতে হলে আপনাকে স্বচ্ছতা, জবাবদিহিতা আওতায় আসতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে
পার্লামেন্টের উচ্চকক্ষ কিভাবে নির্ধারণ হবে। ঐকমত্য কমিশনে অনেক ধরনের ব্রেনস্টর্মিং হয়েছে এবং পরবর্তীতে গিয়ে ঐকমত্যে একটা স্বাক্ষরও হয়েছে। কিভাবে আসলে নির্ধারণ হবে এবং সে উচ্চকক্ষ নির্ধারণে কোনো জটিলতা হতে পারে কিনা? জি, দেখুন ইতিমধ্যেই একটা কিন্তু প্রবলেম দেখা দিচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ওনারা সংসদে নির্বাচিত যারা হয়েছেন সেই অনুযায়ী আনুপাতিক হারে উচ্চ কক্ষে সদস্য দিবেন। কিন্তু জুলাই সনদে স্পষ্ট বলা আছে যে যত পার্সেন্ট ভোট পাবে ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষে সদস্য নির্বাচিত হবে। এটি নিয়ে ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে, যদিও জুলাই সনদের মধ্যে একটি নোট দেওয়া ছিল যে দলীয় ইশতেহারের একটা বিষয় ছিল, তবুও জুলাই সনদের মানুষের কাছে একটা স্পষ্ট বার্তা গিয়েছিল যে ভোটের আনুপাতিক হারেই উচ্চকক্ষে আমাদের সদস্য যাবেন। এবং উচ্চকক্ষ করার মূল কারণটা হচ্ছে চেক এন্ড ব্যালেন্স মেনটেন করা। দেখুন আগের আমলে আমরা দেখেছি যে কোনো আইন ইচ্ছা হয়েছে করে ফেলেছি, সংবিধানকে কাটাছেঁড়া করতে করতে সংবিধানটাকে একদম আমি শেষ করে ফেলেছি। উচ্চকক্ষের কাজটা কি? চেক এন্ড ব্যালেন্স করা, অর্থাৎ যেই দলটা ক্ষমতায় গিয়েছেন উনি চাইলেও যেন যে কোনো আইন পাশ করে মানুষকে হয়রানি করতে না পারেন কিংবা সংবিধানকে যেন এমন ভাবে কাটাছেঁড়া করতে না পারেন যেটা জনগণের বিপক্ষে যাবে এবং এই সরকার তার মতো করে ইউজ করতে পারে। কিন্তু উচ্চকক্ষ যদি আবারও সেম আমরা সংসদের সিটের ভিত্তিতে করি তাহলে এই চেক এন্ড ব্যালেন্সটাকে কমপ্লিটলি এনশিওর করা সম্ভব হবে না। সেখানে দেখা যাবে যে এই যে দলটা আছে তাদেরকেই এনশিওর করা হবে, তাদেরই লোকবল বেশি থাকবে এবং তাদের মতের মতো করেই কিন্তু সকল আইন পাস হবে, সংবিধান চেঞ্জ হবে। তখন আমাদের যে মূল আশা, জনগণের যে মূল আশা, এই আশাটা পূরণ হবে বলে আমার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে তৌফিকুল ইসলাম মিথিল, আপনি কি কোনো আইডিয়া দিতে পারেন যে যুক্তরাজ্যে তো আমরা এই কালচারটা, এই প্রক্রিয়াটা বহু বছর ধরে দেখছি, মানে আমরা কি কোনো মডেল ফলো করছি নাকি? আসলে দেখেন, উনি ইতিমধ্যেই কিছু কথা বলেছেন, পয়েন্ট আউট করেছেন। আপনি যদি দেখেন যেমন এখন একটা দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, বিএনপি। এখন শুধু বিএনপি বলে কথা না, যে দলেই সংসদে আসুক এবং সংসদে যেন শুধু নিজেদের স্বার্থ হাসিলের জন্য যেন পার্লামেন্টকে ব্যবহার না করে নিজেদের আইন পাস করে নিজেদের মতো নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে, এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য কিন্তু উচ্চ কক্ষ যে চিন্তাটা এসছে, এবং এটা আপনি যথার্থই বলেছেন যুক্তরাজ্য আছে। আমার কাছে মনে হয় এটা, আপনি দেখেন একটা দল কখনো একদিনেই ফ্যাসিস্ট হয় না, দিনে দিনে সময় নিয়েই ফ্যাসিস্ট হয়। যেটা আপনারা দেখেন শুরুতে আপনি যদি 96 থেকে 2001 এই সময়টাতে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিন্তু আওয়ামী লীগের আচরণ কিন্তু ফ্যাসিস্ট ছিল না। পরবর্তী সময় 2008 থেকে যখন নির্বাচিত হয় সাথে সাথে হয়নি, সময় নিয়ে। কিন্তু সেখানে যদি চেক এন্ড ব্যালেন্স করার মতো, একে তো প্রথমত হচ্ছে কোনো বিরোধী দলের অস্তিত্ব ছিল না, একটা বিরোধী দল ছিল, এটা পেট অ্যানিমেলের মতো কাজ করেছে, গৃহপালিত জন্তুর মতোই। বিরোধী দল সত্যিকার অর্থে কোনো রোল প্লে করেনি। এবার কিন্তু আমরা যেটা দেখেছি একটা শক্তিশালী বিরোধী দল হওয়ার সম্ভাবনা। আপনি 2014 সালের পর থেকে কি হিসাব করছেন? আমি 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 8 বিএনপি ছিল, 8 বিএনপি ছিল। আচ্ছা, 8 থেকে আমি বলছি, 8 থেকে যে নির্বাচনটা হয়েছে, সরি এটা তো হয়েছে 2009 এ সম্ভবত হয়েছে না, 8 ইলেকশন হয়েছে, 9 সরকার গঠন হয়েছে। হ্যাঁ, 9 সরকার গঠন হয়েছে। তার পরবর্তী সময় থেকে আমি বলছি যে ওই সময়টাতে কিন্তু শুরু থেকেই কিন্তু আচরণগুলো ফ্যাসিস্ট ছিল না, আমরা দেখেছি আস্তে আস্তে হয়েছে। এটার অন্যতম কারণ হচ্ছে পার্লামেন্টে বিরোধী দল যারা থাকে সংখ্যায় না, বিরোধী দল আসলে বিরোধী দলের ভূমিকা পালন করছে কিনা আমরা দেখেছি। তার আগে কিন্তু বিরোধী দল ছিল, বিরোধী দলের ভূমিকা পালন না করে মানে আমরা একটু বেশি পিছনে যাব না, কারণ অনেকগুলো টপিক হাতে রয়েছে। তো আপনি শুধু আমাকে এটুকু বলবেন যে আপনি নিজে কোনো জটিলতা দেখেন কিনা, কারণ এখানে অনেক সিদ্ধান্তের ব্যাপার আছে। আমার কাছে মনে হয় না, কারণ হচ্ছে যে স্বাভাবিকভাবেই যে জুলাই সনদ হয়েছে এটার পাশাপাশি একটা রোড ম্যাপ আছে, এবং সবাই এই জুলাই আন্দোলনকে শ্রদ্ধা রেখেই আমার কাছে মনে হয় এই যে জুলাই সনদে যা উল্লেখ আছে সেগুলো বাস্তবায়ন হবে এবং বাস্তবায়ন করবে, এবং জনগণ কিন্তু সেটাই চাচ্ছে, সে আস্থা আছে বিধায় জনগণ কিন্তু বিএনপিকে রায় দিয়েছে। এবং সেই ক্ষেত্রে আপনি দেখেন এই জিনিসগুলো যদি কোথাও
কোথাও কোনো ভাবে ল্যাকিংস থাকে, সেক্ষেত্রে বিরোধী দল, আমরা ইতিমধ্যেই দেখেছি বিরোধী দলের একটা ভয়েস রেস হয়েছে ছায়া মন্ত্রিসভার ক্ষেত্রে। হ্যাঁ, আমি এটা নিয়ে একটু পরে আসবো, কারণ আলাদা করে অনেক কিছু জানতে চাইবার আছে আপনাদের তিনজনের কাছে। খাজা মঈনুদ্দিন, আপনি কিছু জানতে চাইবেন কিনা? দ্বিকক্ষ নিয়ে আমার একটু যোগ করার আছে। সেটা হচ্ছে দ্বিকক্ষের কনসেপ্টটা যদিও ব্রিটিশ পার্লামেন্টারি গভর্নমেন্ট যে ফর্ম আমাদের এখানে ফলো করা হয়, সেখানে কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস আসলে খুব ইফেক্টিভ না। আমাদের প্রতিবেশী দেশে ভারতে যে লোকসভা এবং রাজ্যসভা, রাজ্যসভাও অনেকটা ফেভার্ড কন্ডিশনে কাজ করে। তো আমাদের চেকস অ্যান্ড ব্যালেন্স আনার জন্য এটা ভালো উদ্যোগ, কিন্তু পৃথিবীর সবচেয়ে এবং আমি বলবো একমাত্র দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হচ্ছে আমেরিকাতে, হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সিনেট। হাউস অব রিপ্রেজেন্টেটিভস রাষ্ট্রগুলোর জনসংখ্যার অনুপাতে নির্বাচিত হয়। ক্যালিফোর্নিয়া বড় রাষ্ট্র, ক্যালিফোর্নিয়া থেকে বেশি সদস্য হয়, তারপরে ধরেন ইউটা থেকে কম হয়, নিউ ইয়র্ক থেকে বেশি হয়, অর্থাৎ পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ থাকে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে। আর সিনেট আমেরিকাতে 50টা রাজ্যের প্রতিটা রাজ্য থেকে 2 জন করে সিনেটর হয়। রাষ্ট্রের সাইজ কত বড়, রাষ্ট্রের জনসংখ্যা কত, সেটা বিবেচনা। সিনেট হচ্ছে রাজনৈতিক বিবেচনায়, অর্থাৎ প্রতিটা রাজ্য 2টো করে পাবে। আর হাউস অব রিপ্রেজেন্টেটিভ জনগণের মানে সংখ্যানুপাতিক হারে হাউস অব রিপ্রেজেন্টেটিভ মেম্বার অ্যালোকেট করা আছে। এখন দেখেন, একটা বিল যখন হাউস অব রিপ্রেজেন্টেটিভ পাস হচ্ছে, সেটা আবার সিনেটে যেতে হচ্ছে, সিনেটে শুরু করলে আবার হাউস অব রিপ্রেজেন্টেটিভ যেতে হচ্ছে, ফলে ওইখানে এই চেকস অ্যান্ড ব্যালেন্সটা হয়ে যায়। এবং মানে আপনি আমাদের এখানে যে প্রক্রিয়ায় উচ্চকক্ষ নির্ধারণ হবে, আপনার কি মনে হচ্ছে যে এটা আসলে যুক্তরাজ্যের মতোই হয়ে যাবে আর কি, যেখানে আসলে উচ্চকক্ষের খুব বেশি প্রভাব থাকবে না, নিম্নকক্ষে যা বলবে সেটাই? সেই সম্ভাবনা থাকে, কিন্তু এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাচ্ছি এই কারণে যে আমাদের তো শুরু হয়নি। শুরু হিসেবে এখন এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে নাকি দল উইন করেছে সেটা হবে। জুলাই সনদের গণভোটের পরের ইন্টারপ্রিটেশন আছে একটা, যে যেহেতু জনগণ ম্যান্ডেট দিয়েছে সেটা হওয়ার কথা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব কিন্তু শুক্রবার একটা স্টেটমেন্ট দিয়েছেন, বলেছে জনগণ যে ম্যান্ডেট দিয়েছে আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করব। একটা সিগন্যাল আছে। আমি এখানে একটু অ্যাড করতে চাই। দেখেন, আপনি যথার্থই বলেছেন পিপল রিপ্রেজেন্টেটিভ। আপনি দেখেন আজকে যারা মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছে, কোন কনস্টিটিউয়েন্সি আমরা এমনও দেখেছি, যেমন আমি যদি ব্রাহ্মণবাড়িয়া সদরের 3-এর কথাই বলি, সেখানে ভোটার হচ্ছে মোর দেন 6 লাখ। আবার কোন এলাকায় ভোটার নির্বাচিত হচ্ছে, সেখানে হচ্ছে আপনি দেখেন 2 লাখ, 3 লাখও আছে, আবার 6 লাখও আছে। এই যে ইমব্যালেন্সটা, এটা কিন্তু আমাদের দেশে এখনো রয়ে গেছে। আপনি যে আমেরিকার কথা যথার্থই বলেছেন, এবং আমি ইন্ডিয়াতেও দেখেছি যে যেটা হচ্ছে ইভেন সেটা শুরু হয় গ্রাম পঞ্চায়েত থেকে, যে কতজন মানুষের প্রতিনিধিত্ব করছে। আমরা কিন্তু এটাকে এখনো ডিফাইন স্ট্রাকচারে আনতে পারিনি। নয়তো দেখেন, একজন মেম্বার অফ পার্লামেন্ট 6 লক্ষ লোকের প্রতিনিধিত্ব করছে। এখানে আসলে ঘুরে ফিরে খাজা মঈনুদ্দিন যে বাক্যটা বললেন যে আমাদের তো এতদিন হয়নি, একটা শুরুটা হলো, দেখা যাক এখান থেকে হয়তো অনেক কিছু আসবে। যেমন প্রবাসী অ্যাথলিট ভোট দিতে পারতো না, এবার আমরা একটা দেখলাম উদ্যোগটা নিল। যাই হোক, আমি একটু ছোট করে একটা বিষয় একটু জেনে তারপর পরবর্তী আলাপ চাবো। অ্যাডভোকেট শাকিল আহমেদ, এরকম কোনো সাংবিধানিক মানে পরিবর্তিত যেই নীতিমালাগুলো এসেছে জুলাই চার্টারে, তাতে কি কোনো স্পেসিফিক সময় আছে যে কত দিনের মধ্যে উচ্চকক্ষটা নির্ধারণ করে ফেলতে হবে? দেখুন, এখানে তো স্পষ্ট বলা আছে যে 6 মাসের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ আপনার লাস্ট টাইম 6 মাস, কিন্তু ফার্স্ট টাইম বলা নাই আপনি কয়দিনের মধ্যে না করলেই নয় হচ্ছে ম্যাক্সিমাম 6 মান্থস। আপনি যদি কালকে করেন, কালকে বেটার। এখন বিষয়টা হচ্ছে যে আমার ব্যক্তিগত মত হচ্ছে উচ্চকক্ষ করা উচিত একদম ফার্স্ট টাইমে, বিকজ অফ নতুন সংসদ বসার দিনেই কিন্তু অনেকগুলো আইন তার কাছে যাবে। বিশেষ করে ধরেন যে অর্ডিনেন্স গুলো হয়েছে, সব অর্ডিনেন্স কিন্তু 30 দিনের মধ্যে আপনাকে অ্যাপ্রুভাল করতে হবে। সংবিধান যদি আমরা মানি, এই যে আমাদের সংবিধান যেটা আছে, 30 দিনের মধ্যে অ্যাপ্রুভ না করলে এই অর্ডিনেন্সটা কিন্তু বাতিল হয়ে যাবে, আর অ্যাপ্রুভ করলে যেটা আইন হয়ে যাবে। এখন এই অর্ডিনেন্স যখন আসবে, তাহলে এটা আপনি আইন করবেন, তাহলে আইন করবেন কি করবেন না, এটা আবার যাবে আমাদের উচ্চকক্ষ। যদি আপনি উচ্চকক্ষ না করেন, তাহলে এই আইনটা কি দরকার কিনা বা প্রয়োজন কিনা, বা এই আইনটাকে আমি আইন করবো কিনা নাকি বাদ দিয়ে দিব, কিন্তু আপনি ডিসাইড করতে পারছেন না। একই সঙ্গে রাষ্ট্রের স্বার্থে কিন্তু আপনি আরো কিছু আইনের দিকে রাষ্ট্র যাবেই।
প্রথম দিকে এটার প্রেশার থাকবে। তাহলে প্রথম দিকে যদি আমি না করতে পারি উচ্চকক্ষটা, তাহলে প্রথম দিকে যে আইনগুলো হচ্ছে সেই আইনগুলোকে কিন্তু স্ক্রুটিনাইজ করা কিংবা পারছি। চেক অ্যান্ড ব্যালেন্স করার সুযোগ আমি পাচ্ছি না। এই জন্য এটা করা উচিত একদম ফার্স্টে। আমার কিন্তু মনে হয় এটা করা উচিত প্রথম 2 থেকে 4 সপ্তাহের মধ্যে করা উচিত। এটা করার জন্য খুব বেশি বিতর্ক না করলে, বুঝতে যদি পারছি। আপনি বলেন যে আমার দল থেকে বেশি নিব, ওখান থেকে কম নিব, তাহলে আলটিমেটলি ইফেক্টিভ হবে না। আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরুন যদি আজকে বলা হয় যে যে যত সিট পেয়েছে আমাদের এই সংসদে সে অনুযায়ী করবে, তাহলে বিএনপি পাবে নিয়ার অ্যাবাউট 60টা মতো আর কি, প্রায় 60 থেকে 70-এর মতো। আচ্ছা, জামাত যে জোট, এনসিপি জোট পাবে 26টার মতো, স্বতন্ত্র পাবে 2-1, বা স্বতন্ত্র তো এখানে কোনো জোট নেই, সো এটা কম পাচ্ছে। এখন ধরেন যদি এমন হয় যেই পার্টটা 2/3 মেজরিটিতে পাস করতে হবে এবং যেটা হবে আপনার শুধু মেজরিটিতে, দুটোই কিন্তু বিএনপি জোটের মতো করে পাস হবে। তার মানে যেটা আসলে খাজা মঈনুদ্দিন বললেন যে লোয়ার কক্ষে যেটা হচ্ছে সেটা হয়তো আপার কক্ষে একটু আনুষ্ঠানিকভাবে, তার মানে এটা আলোচনার সাপেক্ষে নিশ্চিতভাবে সেরকম কিছু একটা হবে। আমি আরেকটা বিষয় নিয়ে একটু আলাপ করতেই চাই, সেটা হচ্ছে ছায়া মন্ত্রিসভা। আখতারুজ্জামান বাচ্চু, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই, কারণ আমরা দেখেছি 5 আগস্টের পর যখন ঐকমত্য কমিশন বসলো তখন আসলে অনেকগুলো বিষয় সামনে রাখা হয়েছিল, যে বিষয়গুলো একটা আইডিয়া মাথায় রেখে, সেটা হচ্ছে আর কখনো কোনো ফ্যাসিবাদের উত্থান আমরা হতে দেব না। তার জন্য কি করতে হবে? জবাবদিহিতার জায়গা তৈরি করতে হবে। আমরা গণভোট দেখেছি, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা শুনলাম, এবং পরবর্তীতে আমরা এখন শুনতে পাচ্ছি ছায়া মন্ত্রিসভা। তার মানে প্রত্যেকে একটা সিসিটিভি ক্যামেরার আন্ডারে থাকবে, ধরতে গেলে এরকম যে মন্ত্রী যারা আছেন তারা প্রত্যেকেই। আপনার কাছে কি মনে হচ্ছে, মানে কিছুটা কি চাপ তৈরি হবে, কিছুটা কি সচেতনতার জায়গা তৈরি হবে? ভবিষ্যৎ কি দেখছেন? জি। না না, কোনো চাপ তৈরি হবে না। আমরা তো স্বচ্ছতা জবাবদিহিতায় বিশ্বাসী। দেখেন, আমার যদি সমালোচক না থাকে বা আমার গঠনমূলক সমালোচনাটাকে আমরা স্বাগত জানাই। জি। আর দেখেন, আমাদের নেতা তারেক রহমান একটি সৌজন্য এবং উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। উনি জামায়াতের আমির মহোদয়ের সাথে দেখা করেছেন, এনসিপি নাহিদ ইসলামের সাথে দেখা করেছেন, আজকে চরমনায়ের দলের প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন। আমি নাহিদ ইসলামের বাসায় আমি নিজে উপস্থিত ছিলাম, সেখানে উনি খুব সুন্দর আলোচনা হয়েছেন। উনি নাহিদ ইসলামও স্বাগত জানিয়েছেন ওনাকে, বলেছেন যে সেও খুব বদ্ধজিত কথা বলেছেন যে দেখেন, আমরা নবীন দল, আমাদের অনেক ভুল ত্রুটি অনেক সময় সমালোচনা করেছি, সেগুলো উনি কিছু মনে করেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, দেখেন, যে কোনো বিষয়ে সমালোচনা বা যে কোনো কিছু গঠনমূলক আলোচনা আমরা সাদরে গ্রহণ করবো। যে কোনো বিষয়, যে নাহিদ ইসলামকে বলেছেন যে তোমাদের যে একটা মনে হবে উইদাউট এনি হেসিটেশন আমার সাথে যোগাযোগ করবো বা আমাদের সাথে আমরা আলাপ আলোচনা করে সব ঠিক করবো। সবাই মিলে বাংলাদেশটাকে এগিয়ে নিতে চাই, বাংলাদেশটাকে গড়তে চাই। দেশটাকে গড়তে হলে সবাইকে নিয়ে কাজ করতে হবে, আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। এই যে ওনার যে দেশ গড়ার যে মহাপরিকল্পনা, এই মহাপরিকল্পনা কে বাস্তবায়ন করার উদ্যোগ হিসেবে উনি সবার সাথে কথা বলেছেন। এবং আমরা চাই যে এই যে রাজপথের জ্বালাও পোড়াও, কথায় কথায় বিরোধিতার সাথে বিরোধিতা, সেগুলো না হয়ে গঠনমূলক সমালোচনা হোক। আমরা দেশের স্বার্থে যে কোনো রকম ইতিবাচক মানে যে কোনো পরামর্শ আমাদের নেতা তারেক রহমান, যে কারো ইতিবাচক যে কোনো দল, গণতান্ত্রিক দল, জি। মত পথে মানে আলোচনার মধ্য দিয়ে একটা সমাধানে আসার একটা প্রক্রিয়া। ছায়া মন্ত্রিসভার আইডিয়াটা অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছেন, বিশেষ করে সাধারণ মানুষ যারা সোশ্যাল মিডিয়া ফলো করেন তারা অনেকে বলছেন যে এটা খুব ভালো উদ্যোগ হবে। প্রত্যেকটা মন্ত্রণালয়ের মন্ত্রী আসলে কিভাবে দায়িত্ব পালন করছেন সেটা আরেকটু ট্রান্সপারেন্ট হবে, আমরা দেখতে পারবো একটু অন্য আয়না দিয়ে। কিন্তু মিসইনফরমেশন তো এখন বড় একটা মাথা ব্যথা। কেউ হয়তো ব্যক্তিগত স্বার্থের তাগিদেই কোনো একজন মন্ত্রীর ওপরে ক্ষোভ থাকার কারণে নানা কিছু হতে পারে, আমরা ধারণা থেকে বলছি। এগুলো থেকে মুক্ত থেকে ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে কোন টেকনিকে, কি করতে হবে সেক্ষেত্রে? জি, ছায়া মন্ত্রিসভাটা তো এটা আমাদের একটা নতুন উদ্যোগ হবে এবং নতুন আমাদের ক্রাইটেরিয়া যুক্ত হবে। এটির মূল যেই কাজ সেটা হচ্ছে যে গভর্নমেন্টটাকে চেক অ্যান্ড ব্যালেন্স এবং অ্যাকাউন্টেবল করা। দেখুন, বাংলাদেশের সরকার কিংবা ফ্যাসিজম যদি বারবার বলি, একটাই কারণ, তাকে প্রশ্ন করার লোক নাই, তাকে জবাবদিহি করার লোক নাই, এবং সবসময় শুধু তেল মারবে তেল মারবে, এটাই কিন্তু আমরা দেখে এসেছি। এখন মন্ত্রী পরিষদের পাশাপাশি ছায়া মন্ত্রী পরিষদের ব্যাপারটা হচ্ছে এরকম
আপনি যে কাজগুলো করছেন জনগণের কাছে প্রকাশ করা যে এই মিনিস্ট্রি যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগের মধ্যে এইটা ভুল আছে, বা এই ব্যাপারটাকে এরকম না করে এরকমটা করলে ভালো হতো, তাহলে ওই মিনিস্ট্রিয়াল অ্যাক্টিভিটি উনি ভাববেন যে হ্যাঁ এই কাজটা তো এরকম না করে এরকম করলে ভালো হতো। তখন যেটি হবে মিনিস্ট্রিয়াল কার্যক্রমগুলো আরেকটু সুন্দর হবে এবং চমৎকার হবে। দ্বিতীয়টি হচ্ছে যারা বিরোধী দল থাকবে তারাও জনগণকে বলতে পারবে যে এই কাজটা যখন এরকমটা না হয় এরকমটা হলে ভালো হয়, দেখুন আমার কথা কিন্তু ঠিক হচ্ছে। এবং জনগণের কাছেও কিন্তু বিরোধী দলের একটা গ্রহণযোগ্যতা দিন দিন বাড়বে এবং পরের ইলেকশনে দুপক্ষের আরো ফাইটিংটা বাড়ে এবং জনগণ জাজ করতে সুবিধা হয় যে কে রাষ্ট্রের জন্য বেস্ট এবং কার লোকবল রাষ্ট্রের ভাবনা চিন্তা কিংবা কিন্তু রাষ্ট্রকে ট্রান্সপারেন্সিটা কিভাবে থাকবে আসলে, স্বচ্ছতা জায়গাটা কিভাবে নির্ধারিত হবে? দেখুন, স্বচ্ছতা তো মাপা খুব কঠিন। আমার রাষ্ট্রে যদি একটা খুব খারাপ কথা বলি, আমাদের রক্তেই সমস্যা, রক্তের মধ্যে আছে দুর্নীতি, রক্তের মধ্যে আছে টাকা ইনকাম করার একটা ধান্দা, রক্তের মধ্যে আছে রাষ্ট্রের ক্ষতি করে নিজের পাহাড় সমান সবকিছু করা। জি। ট্রান্সপারেন্সিটার জন্য আমাদেরকে দুটি দল অর্থাৎ সরকার পক্ষ বিরোধী পক্ষ দুটা পক্ষকেই আমাদেরকে আগে হতে হবে, রাষ্ট্রকে ভালোবাসতে হবে। বুঝতে পারছি। আমি রাষ্ট্রের জন্য ভালোবাসতে চাই, যেটা বাচ্চু ভাই বলছিলেন খুব চমৎকার করে যে ওনারা কোনোভাবেই আগের মতো সিস্টেমে ফিরতে চান না, যোগ্যকে যোগ্য জায়গায় বসাতে চান। এখন এই জায়গাতে আপনি বলছিলেন যে আপনি একটা মন্ত্রণালয়ের মন্ত্রী, আমি হয়তো ছায়ামন্ত্রী, তাহলে একদম। আপনার প্রতি আমার ব্যক্তিগত রাগ আছে, আমি আপনার কথাটাকে সব সময় নেগেটিভ ভাবে বলছি, তাহলে কি হবে? নো, এই ক্ষেত্রে দুটি দল, সরকার দল এবং বিরোধী দল, তাদের যারা মূল আছেন তাদেরকে আবার এটা নোটিফাই করতে হবে যে আমার যে ছায়ামন্ত্রী কিংবা আমার যে মূল মন্ত্রী ওনার কাজটা ঠিক হচ্ছে কিনা, বা আমার ছায়ামন্ত্রীর কাজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। বুঝতে পারছি, হ্যাঁ। ওনাকে নোটিফাই যদি করা হয়, একদম অর্থাৎ একদম 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 আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিল ছোট্ট করে আপনার কাছে 1 মিনিটের মধ্যে একটু মন্তব্য জানতে চাই। মানে ছায়ামন্ত্রী সভায় যারা থাকবেন তাদেরকে আমরা তাদের নামটা জানবো কিনা, তাদেরকে আসলে সরকার আলাদা কোনো ফ্যাসিলিটি দেবে কিনা, কিভাবে কাজ করবে, ছোট করে যদি একবার একটু আইডিয়াটা ব্যাখ্যা করে দেন। যে কথাটা বারবার বলা হয়েছে, রাইট পারসন ইন রাইট প্লেস। ছায়া মন্ত্রিসভায় কাকে কোথায় কোন মন্ত্রণালয়ে দেওয়া হবে এবং উনি ওই মন্ত্রণালয় সম্পর্কে ওনার কি বেসিক আইডিয়া আছে না ইনডেপথ আইডিয়া আছে? আমরা কি শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করব না গঠনমূলক সমালোচনা করব? একটা হচ্ছে বিরোধিতা করা, আরেকটা হচ্ছে গঠনমূলক সমালোচনা করা, ভুলগুলো ধরিয়ে দেওয়া। সত্যিকার অর্থে কিন্তু ছায়া যে মন্ত্রিসভা আছে ভুলগুলো উইকনেস গুলো আইডেন্টিফাই করে এবং এটাই থাকে। আরেকটা হচ্ছে কাউকে ভুল ধরিয়ে দিয়ে তাকে অপদস্থ করা, যেটা আপনি বলেছেন কারোর উপর যদি কারো রোশনাল থেকে সেটা করে। দেখেন সকাল থেকে প্রতিনিয়ত কিন্তু আমরা সকালবেলা উঠে যে নাইফটা ব্যবহার করি, এই নাইফটা দিয়ে কিন্তু মানুষও হত্যা করা যায়, আবার এই নাইফটা দিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের প্রয়োজনীয় কাজগুলো করছি। একইভাবে আমি যেখানে যে মন্ত্রণালয়ে অ্যাসাইন থাকবো, আমার কাজ হবে সে মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছেন উনি ওনার কাজগুলো সঠিকভাবে করছেন কিনা, ওনার কোনো উইকনেস আছে কিনা, স্ট্রেংথ গুলো আমি না বললাম, উইকনেস গুলো ধরিয়ে দেওয়া। এটার পাশাপাশি দুটো হবে, উনি ওনার ভুলগুলো থেকে শিক্ষা নিবে, পাশাপাশি আমি বিরোধী দল হিসাবে আমি ধরিয়ে দিলাম সরকারি দল এই ভুলগুলো করছে। একদম আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, হাতে সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম। আমি আমার উত্তরটা পেয়ে গেছি। আখতারুজ্জামান বাচ্চু, আপনি 1 মিনিটের মধ্যে একটু বলবেন মানে সরকারি দল হিসেবে বিএনপি কতটা সাপোর্ট করবে, কতটা সহায়তা করবে ছায়া মন্ত্রিসভাকে? দেখেন, ছায়া মন্ত্রিসভা যেটা বিশ্বের উন্নত বিশ্বে আছে, যেটা আপনার সেখানে সব মন্ত্রণালয় থাকে না। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড 4টি দেশে আমরা দেখেছি। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো ছায়া মন্ত্রী থাকেন, তারা সরকারের যে ভুল ত্রুটিগুলি ধরিয়ে দেন, পাশাপাশি সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রী আছে মন্ত্রীকে মানে কিছু পরামর্শ তাদের থাকলে সেগুলি দেন। আমরা আশা করব, ইতিবাচক আশা করব, আমরা আশা করব যে বিরোধিতার স্বার্থে বিরোধিতা না করে যে ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যিনি ছায়ামন্ত্রী থাকবেন তিনি বিরোধী দলের থাকবেন, বিরোধী দল যে ছায়ামন্ত্রী থাকবেন ওনার যদি কোনো পরামর্শ থাকে দেশের স্বার্থে জনগণের স্বার্থে তাহলে সেই পরামর্শটা দিবেন। আর যদি মন্ত্রীকে হ্যাঁ বা কোনো রকম করার জন্য, অপদস্থ করার জন্য না, দেশের স্বার্থে জনগণের স্বার্থে যদি উনি তার ভুল ত্রুটিগুলি ধরিয়ে দিবেন। তার মানে এখানে আসলে দেশ এবং জনগণকে সবার আগে রাখতে হবে। আমার আলাপ একেবারে শেষ। জি হ্যাঁ, অনেক ধন্যবাদ খাজা বারিদিন, আপনি সবশেষ মন্তব্য।
ছায়া মন্ত্রিসভা সম্পর্কে 2-3টি আলোচনা আসেনি। একটি হচ্ছে ছায়া মন্ত্রিসভা কিন্তু অপোজিশনের জন্য এক ধরনের রিহার্সেল। ওই যারা শ্যাডো ক্যাবিনেট শ্যাডো মন্ত্রী হিসেবে কাজ করবেন তারা কিন্তু পরবর্তী নির্বাচনে নিজেদেরকে Trained up যোগ্য হয়ে করার নেবেন। ট্রেন আপ সুযোগ হবে। আর 2 নম্বরে একটি আলোচনা একেবারেই বাদ পড়ে গেছে, ছায়া মন্ত্রিসভার টার্গেট কিন্তু কেবলমাত্র মন্ত্রী না, বিষয়টা মন্ত্রণালয়ের। আমি কেন ধরে নিচ্ছি যে যে রাজনৈতিক ব্যক্তি যিনি মন্ত্রী হবেন তাকে টার্গেট করা হচ্ছে। একদম। ছায়া মন্ত্রিসভা মন্ত্রী যদি কোনো তথ্য চান এটাকে আটকাবে, ও মন্ত্রী আটকাবে না, আটকাবে আমলারা। আচ্ছা, সুতরাং এখানে আমলাতন্ত্রের একটা বড় ভূমিকা থাকবে। এবং এমনও তো হতে পারে, আমরা কেন কল্পনা করছি না, যিনি মন্ত্রী থাকবেন তিনি হয়তো চাইবেন যে ছায়া মন্ত্রী ইস্যুটা রেজ করুক যাতে জনগণ জানতে পারে, একদম, এটা একদম। কর্পোরেশনের জায়গা তৈরি করতে পারে। চমৎকার। আমরা ইতিবাচক ভাবনাটা নিয়ে আলাপটা শেষ করি এবং শুভকামনা থাকবে আপনার জন্য। আখতারুজ্জামান বাচ্চু, শপথ নেবেন আপনি এবং নিশ্চয়ই আপনার সঙ্গে পরবর্তীতে সংসদ সদস্য হিসেবে আপনার মতামত আমরা জানতে পারবো। অনেক ধন্যবাদ সবাইকে আমাকে সময়টা দেওয়ার জন্য। আবারও দেখা হবে ৭১ জানালে, থাকবেন ৭১-এর সাথে।